আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একে রামানুজান এর একটি কবিতা অন দ্য ডেথ অফ এ পোয়েম এটা নিয়ে আলোচনা করব। তো এই কবিতায় আসার আগে তোমার কবি সম্পর্কে একটু বলি যে একে রামানুজান পুরো নাম হচ্ছে অ্যাডভোকেট কৃষ্ণস্বামী রামানুজান। তো একে রামানুজান ওয়াজ বর্ন ইন 1929 ইন মাইসোর। ঠিক আছে, মাইসোরে জন্মগ্রহণ করেন। And his father was a professor of mathematics, his mother housewife. It is said that A.K. Ramanujan was extremely lucky man because he was born in a multilingual cultural family. In his family 3 or 4 languages were spoken. ঠিক আছে, কন্নড়, তামিল, ইংলিশ and Sanskrit. These languages were communicated or spoken in his family. এই দিক থেকে তিনি যথেষ্ট সৌভাগ্যের অধিকারী ছিলেন। and his family was a highly educated family. তো একে রামানুজান 1962 সালে তিনি আমেরিকার চিকাগো ইউনিভার্সিটিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। তখন থেকে 1993 সাল পর্যন্ত পুরো জীবন তিনি সেখানে অতিবাহিত করেন। 1993 সালে তিনি মারা যান। তো বেশিরভাগ সময় তিনি আমেরিকাতে কাটিয়েছিলেন। চিকাগো হচ্ছে আমেরিকার একটা বড় শহর। সেখানে থাকাকালীনই তিনি তার লিটারারি কার্যাবলী সম্পূর্ণ করেন। তো অনেক কবিতা আমরা পড়েছি, যেমন দি স্ট্রাইডার্স, রিলেশনস, সেলফ পোর্ট্রেট, হোয়েন গড ইজ এ কাস্টমার, তারপরে আছে তোমার অন দ্য ডেথ অফ এ পোয়েম। এই কবিতাটি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এই কবিতায় দেখো, এখানে অন দ্য ডেথ অফ এ পোয়েম মানে একটি কবিতার মৃত্যু। এখানে ডেথ অ্যাকচুয়ালি মিনস ফেলিওর, ব্যর্থ। ঠিক আছে, তো এই কবিতার টেক্সটটা আমরা একটু আলোচনা করি। টেক্সটটা যদি আমরা একটু দেখি, যে দেখো, ইমেজেস কনসাল্ট ওয়ান অ্যানাদার, এ কনসেন্স ইজ স্ট্রাইকেন জুরি অ্যান্ড কাম স্লোলি টু এ সেন্টেন্স। এটা হচ্ছে একটা সেন্টেন্সের কবিতা, খুবই ছোট্ট কবিতা, কিন্তু এর একটা খুবই সুন্দর অর্থ আছে। ইমেজেস কনসাল্ট ওয়ান অ্যানাদার বলছে ইমেজ মানে কি? মননে অঙ্কিত বা চিত্র, যেটাকে আমরা বলছি মনন চিত্র, ইমেজ, মেন্টাল পিকচার্স অফ সামথিং অর সামবডি, সেটাকে আমরা ইমেজ বলি। তো এখানে ইমেজ এখানে কনসাল্ট করছে একে অপরের সঙ্গে। তাহলে এখানে নিশ্চয় বোঝা যাচ্ছে যে ইমেজগুলিকে এখানে পার্সনিফাইড করা হয়েছে। কারণ কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়াস, এগুলিকে যখন হিউম্যান পার্সোনালিটি দিয়ে ভূষিত করা হয়, তখন সেটাকে আমরা বলি পার্সনিফাইড করা হয়েছে। তাহলে এখানে ইমেজেস কনসাল্ট ওয়ান অ্যানাদার বলছে, ইমেজগুলি, এই মননচিত্রগুলি একে অপরের সঙ্গে মত বিনিময় করছে, কনসাল্ট করছে। দে এক্সচেঞ্জ দেয়ার ভিউজ, আইডিয়াস অ্যান্ড অপিনিয়ন্স। এ কনসেন্স ইজ স্ট্রাইকেন জুরি। তারপর ইমেজগুলিকে বলছে একটা কনসেন্স ইজ স্ট্রাইকেন জুরি। কনসেন্স মানে কি? কনসেন্স মানে বিবেক, মানুষের যে বিবেক, একটা ইন্টারনাল ফোর্স হুইচ অ্যাক্ট অ্যাজ এ গাইড টু মেক এ ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং, গুড অ্যান্ড ব্যাড, জাস্টিফাইড আনজাস্টিফাইড, অ্যাকসেপ্টেবল রিজেক্টেবল, জাস্ট অ্যান্ড আনজাস্ট। এর মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য যে একটা ইন্টারনাল ফোর্স, সেটাকে আমরা বিবেক বলে থাকি। এই যে কনসাইন্স ইজ স্ট্রাইকেন জুরি, আর জুরি শব্দটা দেখো, জুরি, JURY, জুরি। জুরি মিনস এ গ্রুপ অফ সাম পিপল that gives a verdict to a criminal case after listening to the facts of the case. কোন একটা কেসের অফেন্সিভ ক্রিমিনাল কেস, বা এখানে অপরাধমূলক কোনো একটা ঘটনা, তার বিভিন্ন ঘটনা, ফ্যাক্টস, সেগুলি শোনার পরে যখন তার একটা রায় প্রদান করা হয়, তার জন্য একদল ব্যক্তিকে নির্বাচন করা হয়। তারা এই কেসের বিভিন্ন দিক খুঁটিনাটি শুনে বিচার করে তার একটা গ্রহণযোগ্য একটা রায় দান করে, তাকে আমরা জুরি বলে থাকি। তাহলে এই কনসাইন্স ইজ স্ট্রাইকেন জুরি, এই জুরিটাকে কনসাইন্স ইজ স্ট্রাইকেন দ্য জুরি ইজ ইন এ গ্রেট ডিলেমা, গ্রেট ক্রাইসিস, একটা সংকটের মধ্যে থাকে, একটা সিদ্ধান্ত উপনীত পৌঁছানোর সময়তে।
বিভিন্ন দিক বিচার বিবেচনা করতে হয়। তো বিবেক তাদেরকে খুব মানে তাড়িত করে, বিবেক দ্বারা তারা পরিচালিত হতে হয় তাদেরকে। তাই হচ্ছে কনসায়েন্স ইজ স্ট্রাইক এন্ড জুরি অ্যান্ড কাম স্লোলি টু এ সেন্টেন্স, এবং আস্তে আস্তে একটা বাক্যে তারা আসে, এক বাক্যে আসে। তাই না? এখানে একটা সাধারণ অর্থ, বাহ্যিক অর্থ যদি এইভাবে আমরা বলি, কিন্তু কবিতার একটা নিগুড় অর্থ আছে, একটা মানে ইনার মিনিং আছে। হ্যাঁ, তো এখানে তোমার দেখো যে ইমেজ, আগে বললাম যে মননচিত্র, মেন্টাল পিকচার্স অফ সামথিং। তাহলে এখানে কবিতায় সাধারণত দ্য পোয়েটস থটস, মেমোরিজ, এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইমোশনস আর ইউজ টু কনস্টিটিউট এ পোয়েম। বলছে কবি কি করে তার যে মানে চিন্তা ভাবনা, অভিজ্ঞতা, তার মানে মেমোরিজ, স্মৃতিকথা, এই জিনিসগুলিকে সে কবিতা লেখার মানে জন্য ব্যবহার করে, কাজে লাগায়। তো এই জিনিসগুলাই কি করে ইমেজে পরিণত হচ্ছে, আর এই ইমেজগুলিকে ব্যক্তি হিসেবে কল্পনা করা হচ্ছে। তারা একে অপরের সঙ্গে কনসাল্ট করছে এবং একটা সিদ্ধান্তে উপনীত হবে, একটা মানে কবিতায় তারা পরিণত হবে। সেই ইমেজগুলি, তাদের চিন্তা ভাবনাগুলি, কবির সেই চিন্তা ভাবনাগুলি, অভিজ্ঞতাগুলি, স্মৃতিকথাগুলি ইমেজের মাধ্যমে সেগুলি একটা কবিতায় রূপান্তরিত হবে। তো কবিতায় রূপান্তরিত হওয়ার আগে মনে হচ্ছে সেই ইমেজগুলি একে অপরের সঙ্গে কনসাল্ট করছে, একে অপরের সঙ্গে মত বিনিময় করছে, এবং এটা করতে গিয়ে দেখা যাচ্ছে তারা কনসায়েন্স ইজ স্ট্রাইকিং, কনসায়েন্স দ্বারা তারা মানে পীড়িত হচ্ছে, পরিচালিত হচ্ছে। মাঝে মাঝে তারা গ্রেট ডিলেমা, গ্রেট ক্রাইসিসের মধ্যে পড়ছে। হ্যাঁ, তো এখানে তোমার মানে অনেকগুলো মানে পোয়েটিক ডিভাইস ব্যবহার করা হয়েছে, লিটারারি ডিভাইস, এগুলো আলোচনা করব। তো এখানে দেখো এই কবিতার একটু ডিপলি যদি আমরা অ্যানালাইসিস করি, যে আগে বললাম যে ডেথ এখানে ফেলিওর অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে দ্য পোয়েম ইজ এ ওয়ান্ডারফুল পিস অফ লিটারেচার রিটেন ফ্রম দ্য ইনার মোস্ট কর্নার অফ দ্য পোয়েটস হার্ট। কবি একদম হৃদয়ের তার অন্তঃস্থল থেকে এই কবিতাটা লিখছে। দ্য পোয়েম ডিলস উইথ দ্য ফ্রাস্ট্রেশন অ্যান্ড পেন অফ এ পোয়েম রিমেইনিং আননোটিসড উইথ দি এলিমেন্টস অফ সরো ফর দ্য পোয়েট। একটা কবিতা যদি ব্যর্থতায় পর্যবসিত হয়, সে যদি সেই সুনাম বা খ্যাতি অর্জন করতে না পারে, তাহলে কবির কতটা কষ্ট হয়, কবি কতটা ব্যথিত হন, মানে কতটা হতাশার মধ্যে থাকেন, সেই ধরনের একটা বিষয় এই কবিতার মূল এজেন্ডা, আলোচ্য বিষয়। দ্য পোয়েম ইজ এ রিফ্লেকশন অফ দি পোয়েটস ইমোশনস অ্যাসোসিয়েটেড উইথ দি পোয়েম দ্যাট হ্যাজ ফেইলড টু গেইন রিকগনিশন অ্যান্ড ফেম। তাহলে এই কবিতাটা হচ্ছে একটা মানে কবির যে আবেগ, কবির আবেগের একটা মানে রিফ্লেকশন, একটা প্রতিফলন। হ্যাঁ, কবির আবেগের একটা রিফ্লেকশন, প্রতিফলন, যে আবেগ তোমার কবিতায় মানে প্রতিফলিত হয়েছে, কবিতায় স্থান পেয়েছে, কিন্তু সেই কবিতা স্বীকৃতি পায়নি, কোনো রিকগনিশন মানে পায়নি, বা সুনাম, যশ, খ্যাতি অর্জন করতে পারেনি। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে ইট ইজ সো ইট ইজ সেড টু বি ডেড, এই জন্যই কবিতাকে ডেড বলা হচ্ছে। দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ সিগনিফিক্যান্ট অ্যাজ ইট ডিলস উইথ দ্য ফেলিওর অর ডেথ অফ এ পোয়েম। যেহেতু কবিতার ব্যর্থতাকে মানে আলোচনা করছে টাইটেল, মানে কবিতার আলোচ্য বিষয়, তাই এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে টাইটেলটা আছে অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড জাস্টিফাইড। ঠিক আছে, কবিতার দেখো লাইন বা লাইন যদি একটু ব্যাখ্যা আমরা করি, লাইন ওয়াইজ মানে অ্যানালাইসিস, তাহলে এখানে বাই দ্য লাইনস অফ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, the opening lines, দেখো images consult one another. This is the first stanza containing 3 lines. Images consult one another. এই লাইনগুলোর মাধ্যমে the poet means to say that the thoughts and memories and emotions that constitute the images of a poem are consulting one another. তাহলে এই ইমেজগুলি কি হয়েছে, ইমেজগুলি মানে কবির যে চিন্তা ভাবনা, কবির যে মেমোরিজ, এক্সপিরিয়েন্স, এইগুলি মানে ইমেজের মাধ্যমে সেগুলিকে তুলে ধরা হয়েছে, এবং সেই ইমেজগুলিকে আগে বললাম পার্সনিফাইড করা হয়েছে। তারা একে অপরের সঙ্গে মত বিনিময় করছে। দ্য পারপাস অফ কনসালটেশন, এই যে কনসালটেশনটা হচ্ছে, ইমেজগুলি একে অপরের সঙ্গে মত বিনিময় করছে, এটার কারণটা কি? এই কারণটা আমরা কবিতা পড়ার পরে বুঝতে পারবো। দি পারপাস অফ কনসালটেশন উড বি ক্লিয়ার টু আস, as we go through the poem. In the next stanza, the poet says that the images consult each other like a conscience is striken jury. তাহলে এখানে ইমেজগুলিকে একটা জুরির সঙ্গে তুলনা করা হয়েছে, এটা একটা মেটাফোর।
তাহলে ইমেজগুলিকে জুরির সঙ্গে তুলনা করা হয়েছে। একটা জুরি হচ্ছে তোমার কি, জুরি তো আগে বললাম যে জুরি হচ্ছে কোনো মানে একটা কেসের মানে একটা রায় প্রদান করার জন্য একটা টিম গঠন করা হয়, একটা গ্রুপ তৈরি করা হয়। সেই গ্রুপে কতগুলো ব্যক্তি থাকে, তারা সিদ্ধান্ত উপনীত হয়ে একটা রায় ভার্ডিক্ট একটা ঘোষণা করে। তো সেই জুরি কি হয়, কনসেন্স দ্বারা তাদেরকে পরিচালিত হতে হয়। তো কনসেন্স স্ট্রাইক এন্ড জুরির মতো এই ইমেজগুলি মানে খুব ক্রাইসিসের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে মত বিনিময় করছে, মানে কনসাল্ট করছে, ঠিক আছে। দ্য ইমেজেস আর কম্পেয়ার্ড উইথ দ্য মেম্বার্স অফ এ জুরি। এখানে যে ইমেজগুলিকে তুলনা করা হচ্ছে একটা জুরির মেম্বারদের সঙ্গে। The images are compared to the members of a jury that gives the verdict of whether they would fit together in a sentence. যে ইমেজগুলিকে মানে একটা কবিতায় ঠিকভাবে উপযুক্তভাবে এগুলিকে একসঙ্গে রাখা যাবে কিনা বা স্থাপন করা যাবে কিনা এই বিষয়ে তারা একটা রায় প্রদান করবে। Thus in the end the poet says that the images give a verdict of coming together to a sentence as the judge কামিং টুগেদার টু এ ডিসিশন। যখন কোনো মানে একটা বেঞ্চে অনেকগুলো জাজ থাকে, অনেকগুলো জাজের মধ্যে অনেক সময় কি হয় মানে কনসাল্ট হয়, মত বিনিময় হয়, দিয়ে তার একটা সিদ্ধান্তের ডিসিশনে পৌঁছায়। ঠিক সেই রকমভাবে এখানে জাজদের সঙ্গে তুলনা করা হচ্ছে ইমেজগুলিকে জুরির সঙ্গে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, জুরি যেমন মানে অনেক সময় খুব মানে ডিলেমা মানে ক্রাইসিসের মধ্যে পড়ে ডিসিশন নিতে, হ্যাঁ, ঠিক সেই রকমভাবে ইমেজগুলিও দেখা যাচ্ছে যে কবিতায় যে তারা স্থান পাবে, কবিতায় একটা মানে একটা কবিতা নতুনভাবে রচনা করবে সেই ইমেজগুলির সাহায্যে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা একটা ক্রাইসিসের মধ্যে পড়ছে। এবার দেখো এখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যদি আমরা দেখি কবিতার একটা সমালোচনামূলক কিছু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তাহলে দি পোয়েম ইজ এ হার্ট রেন্ডারিং ক্রাই অফ দ্য পোয়েট। তাহলে এই কবিতাটা হচ্ছে একটা হার্ট রেন্ডারিং, হৃদয় বিদারক একটা কান্না। দ্য পোয়েম ইজ এ হার্ট রেন্ডারিং ক্রাই অফ দ্য পোয়েট। এ পোয়েমস ডেথ আর ফেলিওর ইজ নাথিং বাট দি লস্ট অফ বিউটি অ্যান্ড সিগনিফিক্যান্স অফ এ পোয়েম। বলছে একটা কবিতার যে ব্যর্থতা বা মৃত্যু সেটা কিছুই না, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে মানে একটা কবিতার যে সৌন্দর্য মানে বিউটি এবং তার যে তাৎপর্য প্রয়োজনীয়তা, এটার মানে এইটার মতো কোনো কিছু জিনিস হারিয়ে যাওয়া। তাই বলছে দ্য পোয়েমস ডেথ ইজ দ্য এন্ড অফ অল টয়েলস দ্যাট দ্য পোয়েট গোজ থ্রু ডিউরিং দ্য ক্রিয়েশন অফ দ্য পোয়েম। তাহলে কবিতাটা সৃষ্টির সময় বা কবিতাটা লেখার সময় যত রকমের পরিশ্রম মানে একজন লেখককে কবিকে করতে হয়, সেই সমস্ত পরিশ্রমের একটা ব্যর্থতায় পর্যবসিত হওয়া, এটা কবিতার মৃত্যু ঘটা ব্যর্থ হওয়া মানে সেই সমস্ত ব্যর্থতার মানে পরিশ্রমের ব্যর্থতা প্রমাণিত হওয়া, এটা বলতে চাইছে। এখানে দেখো এখানে এ পোয়েমস ডেথ ইজ দ্য এন্ড অফ অল টার্বুলেন্ট উইন্ড অফ ইমোশনস দ্যাট কনস্টিটিউটস ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স, এভরি ওয়ার্ড অ্যান্ড লেটার অফ দ্য পোয়েম। তাহলে এই যে টার্বুলেন্ট উইন্ড অফ ইমোশন বলছে, টার্বুলেন্ট উইন্ড অফ ইমোশন একটা মানে টার্বুলেন্ট মানে কি অদম্য একটা বাতাস, আবেগের অদম্য বাতাস। যে আবেগের অদম্য বাতাস কবিতার প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ, প্রতিটা লেটারকে রচনা করে সেইগুলির যেন ব্যর্থ হয়ে যাওয়া, সেগুলি যেন ফেল হয়ে যাওয়া, কবিতার ব্যর্থ হওয়া মানে। দ্য ডেথ অফ এ পোয়েম মিনস দ্য ডেথ অফ ইমোশনস অ্যান্ড টু এ পোয়েট ইট ইজ এ হার্ট রেন্ডারিং। তাহলে একটা কবির যে ইমোশনগুলি, একটা কবিতার ব্যর্থ হওয়া মানে কবির সেই ইমোশনগুলির ব্যর্থ হওয়া, এবং এটা কবির কাছে একটা হৃদয় বিদারক কান্না ছাড়া কিছুই না। এবার এই কবিতার সেন্ট্রাল আইডিয়াটা কি সেটা দেখি। সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ডিলস উইথ হিউম্যান এফোর্টস হুইচ অফেন গো টু ভেন জাস্ট লাইক এ পোয়েটস ফেলিওর টু ক্রিয়েট এ রিজুভিনেটিং পোয়েম। তাহলে একটা মানুষের বাস্তব জীবনে দেখা যায় অনেক পরিশ্রম অনেক সময় ব্যর্থতে পর্যবসিত হয়। হ্যাঁ, এটা হচ্ছে কবিতার সেন্ট্রাল আইডিয়া, যে মানুষের পরিশ্রম অনেক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। তাহলে আমরা কবিতার সেন্ট্রাল আইডিয়া বুঝতে পারলাম। এবারে কবিতার মুড এবং টোনটা নিয়ে আলোচনা করি। হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম অ্যান্ড হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম।
the mood of the poem is reflective. The mood of the poem is reflective and tone of the poem is melancholic as it deals with the failure and pessimism of the poet. The tone remains so throughout the poem. তাহলে টোন হচ্ছে তোমার melancholic or sadful and moodটা হচ্ছে reflective, ঠিক আছে? এবার poetic devices used in the poem, এই কবিতায় যে ধরনের poetic device ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন symbolism হচ্ছে বিভিন্ন প্রতীক, যেন images consulting one another to come slowly to a sentence as a conscience is striken jury is a symbolism itself. তাহলে এই কবিতার যে প্রথম স্ট্যান্জা, এই প্রথম স্ট্যান্জা পুরোটাই হচ্ছে কিন্তু একটা সিম্বলিজম। তাহলে ইট ইজ এ সিম্বলিজম অফ দ্য ওয়েস্টেড এফোর্টস অফ দি রাইটার। কবির যে প্রচেষ্টা, যেন প্রচেষ্টাগুলি সব ব্যর্থতা পর্যবসিত হয়েছে, ওয়েস্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে। তাহলে ওয়েস্টেড এফোর্টসকে এখানে সিম্বলাইজ করছে এগুলি, ঠিক আছে? তাই জন্য বলা হচ্ছে যে ইট ইজ দ্য সিম্বল অফ ওয়েস্টেড এফোর্টস অফ দ্য পোয়েম অফ দ্য রাইটার। দ্য ইমেজেস আর থটস অ্যান্ড memories of the poet, so the symbolism of the images is significant. এবার এই কবিতার দেখো পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইমেজেস ইন দ্য পোয়েম আর পার্সনিফাইড, ঠিক আছে? যে পার্সনিফিকেশন হচ্ছে একটা লিটারারি ডিভাইস when inanimate object, abstract ideas are endowed with human qualities, human personalities. These are called personification. তাহলে এখানে পার্সনিফাইড করা হয়েছে তোমার। They are said to consult one another like the members of a jury. Besides, এর ছাড়াও বলছে they come together to a sentence just as the members of a jury comes to a decision. এখানে পার্সনিফিকেশন বুঝতে পারলাম। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে পার্সনিফিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পোয়েটিক ডিভাইস অফ দ্য পোয়েম অন দ্য ডেথ অফ এ পোয়েম। এবার এখানে দেখো কিছু মেটাফোর ব্যবহার করা হয়েছে। দ্য ইমেজ বিং কম্পেয়ার্ড টু দ্যাট অফ দ্য কনসায়েন্স স্ট্রাইকেন জুরি ইজ এ মেটাফোর ইটসেলফ। এখানে দ্বিতীয় স্ট্যান্জাতে যে ইমেজগুলিকে কনসায়েন্স স্ট্রাইকেন মানে জুরির সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা একটা মেটাফোর, ঠিক আছে? এটা এক ধরনের রূপক তোমার। তো দেয়ার কনসায়েন্স স্ট্রাইকেন বিবেক তাড়িত কিসের জন্য বলছি? দেয়ার কনসায়েন্স স্ট্রাইকেন বিকজ দে মাইট বি ল্যাকিং অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি টু মেক দ্য সেন্টেন্স হুইচ উড কনস্টিটিউট দ্য পোয়েম। তাহলে কবির এই কবিতা রচনার ক্ষেত্রে তার যেন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট এবং কোয়ালিটির অভাব আছে, তার জন্যই মনে হচ্ছে এখানে কনসায়েন্স স্ট্রাইকেন জুরির সঙ্গে তুলনা করা হচ্ছে কবির পরিস্থিতিটাকে, ঠিক আছে? দাস ইট অ্যাক্টস অ্যাজ এ মেটাফোর, এইভাবে এটা একটা মেটাফোরের মতো কাজ করছে। তাহলে এই কবিতা আমরা প্রথম থেকে দেখলাম অনেকগুলি পোয়েটিক ডিভাইস ব্যবহার করা হয়েছে। তোমার পার্সনিফিকেশন আছে, সিম্বলিজম আছে, মেটাফোর আছে, ঠিক আছে? এর সেন্ট্রাল আইডিয়াটা আলোচনা হলো, সামারিটাও জানলাম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন জানলাম। তো আশা করি এই ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখলে বুঝতে পারবে খুবই ইন্টারেস্টিং একটা কবিতা, কিন্তু খুবই ছোট্ট কবিতা। নাও আই উড লাইক টু এন্ড মাই টকিং। থ্যাঙ্কস টু অল অফ ইউ। আসসালামু আলাইকুম।